চিংড়ির মালাইকারি অনেকেই অনেকভাবে করে থাকে, তবে আজকে আমি আপনাদের সঙ্গে যেই পদ্ধতিটি শেয়ার করব সেটা একদম সহজ এবং খেতেও দারুণ সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চিংড়ির মালাইকারি। আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। চিংড়ির মালাইকারির জন্য আমি প্রথমেই এই সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি এবং আমি চিংড়ির মাথাটা কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের পছন্দ মতো চিংড়ি নিয়ে নিতে পারেন এবং আমি এই চিংড়ির খোসাটা কিন্তু ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। খেয়াল রাখবেন যেন মশলাগুলো প্রত্যেকটা চিংড়ির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এরপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এবং এখন চিংড়িগুলোকে আমি ভেজে নিব। আর তেল দিয়ে যে ক্লিপটা সেটা ভুলবশত হয়তো ডিলিট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। এগুলো খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়িগুলো অনেক শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি তেল। আর তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, তেজপাতা, একটা দারচিনি এবং এগুলোকে আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য কিন্তু আপনারা এখানে একটু লবণ ইউজ করতে পারেন। এখানে পেঁয়াজটা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং এই আদা রসুন বাটাটাকেও আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং এই টমেটোগুলোকেও আমি গলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টমেটোটা অনেকটাই গলে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ। আর মরিচ যদি এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কারি কালারটা খুব ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো এবং হলুদের গুঁড়োটাও কিন্তু আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, যাতে আমাদের এই মশলাগুলো পুড়ে না যায় এবং পরবর্তী যে মশলাগুলো দিব সেগুলো যাতে পুড়ে না যায়। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। আর আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব এবং কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমি অবশ্যই একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ঢেকে দিচ্ছি এবং আমি ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না তেলটা উপরে উঠে যায়। আর আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে আমি এই ধরনের ক্যানে থাকা কোকোনাট মিল্কটা ইউজ করব। আর এর উপর অংশটা এমন ঠিক থাকলেও কিন্তু নিচের অংশটা পানির মতোই থাকবে, তাই এটাকে এরকমভাবে একটু মিশিয়ে নেবেন। তো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি আজকে কতটুকু ইউজ করব এটা কিন্তু সবকিছু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কোকোনাট মিল্কটা এবং এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং একটু নেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো এবং চিংড়িগুলোকে দিয়েও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা মরিচগুলো দিয়ে দিতে পারেন। মরিচগুলো দেওয়ার পর আমি আবারও ঢেকে দিলাম এবং 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আবারও এবং নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো কারি পাতা এবং এই কারি পাতাটা দিলে কিন্তু স্বাদ এবং ঘ্রাণ দুটোই খুব ভালো আসে। তো আমার রান্নাটা এখানে কিন্তু হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঝোলটা শুকাবো না, কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোলটা এমনিতেই একটু শুকিয়ে যাবে। অনেকে যেহেতু অনেকভাবেই মালাইকারিটা তৈরি করে থাকে,
তাই আমি কিন্তু আমার মতো করে এভাবেই তৈরি করি, আর এটা কিন্তু খেতে খুবই মজার। তাই একবার হলে আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এবং সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।